হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে ট্যালি কোর্সের সেকেন্ড ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো গেটওয়ে অফ ট্যালির আন্ডারে ট্রানজ্যাকশন হেডের আন্ডারে যে সমস্ত ট্যাবগুলি আছে অর্থাৎ অ্যাকাউন্টিং ভাউচার্স এবং ইনভেন্টরি ভাউচার্স এন্ট্রি করা। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র অ্যাকাউন্টিং আর ইনভেন্টরি ভাউচার্সের এন্ট্রিগুলি দেখাবো এবং এই এন্ট্রিগুলি খুব ডিটেলড হবে না, কিন্তু একটা ব্রিফ আইডিয়া দিয়ে দেবে কীভাবে আমরা আমাদের এডুকেশন পারপাসে এই জিনিসটা রপ্ত করতে পারি। অ্যাকাউন্টিং ভাউচার্স এন্ট্রি করার জন্য প্রথমে আমাদের যেতে হবে অ্যাকাউন্টিং ভাউচার্সের আন্ডারে যে আজকে প্রথমেই আমরা দেখাচ্ছি যেটা আসবে সেটা হচ্ছে কন্ট্রা। তো কন্ট্রা এন্ট্রি আমরা সকলেই জানি যে কন্ট্রা এন্ট্রি কী। একটা কথা বলতে ভুলে গেছি, ডান দিকে যে সমস্ত ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলোতে অনেকগুলো অপশান দেওয়া আছে এবং কোন সুইচটা টিপলে কীটা অন হবে কীটা অফ হবে সেটাও এখানে দেওয়া আছে। তো F4 আছে কন্ট্রা এন্ট্রি আমরা কি সেটা সকলেই আমরা জানি। সেটা ক্যাশবুকের একটা এন্ট্রির টাইপ বা এন্ট্রির একটা ক্যাটাগরি আমরা বলতে পারি। কন্ট্রা এন্ট্রি ব্যাংক থেকে ক্যাশ উইথড্রয়াল বা ব্যাংকে ক্যাশ ডিপোজিট করার সময় কন্ট্রা এন্ট্রি আমাদের কাজে লাগে এবং কন্ট্রা এন্ট্রি আমাদের ট্যালিতেও কিন্তু শুধুমাত্র এই পারপাসেই কাজে লাগবে, অন্য কোনো পারপাস না। অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে সমস্ত প্রিন্সিপালগুলো যে সমস্ত মেথডগুলো আমরা পড়ে এসেছি সেই সমস্ত মেথডগুলোই এখানে আমাদের ঠিক হুবহু কাজে লাগবে। সো ভিডিওটিতে আমি আজকে দেখাবো অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশন কীভাবে করতে হয় এবং ইনভেন্টরি ভাউচার ক্রিয়েশন কীভাবে করতে হয়। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশনের একটা ব্রিফ আইডিয়া যদি পেতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র এই ভিডিওটি দেখলেই হবে না, ট্যালিটা ডাউনলোড করে এডুকেশনাল মোডে ডাউনলোড করে নিজেরা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কিন্তু অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশনের যে মাস্টারিটা সেটা কিন্তু তোমাদের আসবে না। সো আজকের ভিডিওটা আমি এবারে শুরু করছি। তো কন্ট্রা এন্ট্রির জন্য আমাদের দিতে হয় F4। এরপরে F4-এ এখানে পরপর যে ট্যাবগুলো আছে সেখানে হচ্ছে প্রথমে হচ্ছে নম্বর, যেটা অটোমেটিক করা আছে। তারপর হচ্ছে ডেট, যেটা এখানে ডেটটা আমি যেহেতু এডুকেশনাল মোডে সেখানে আমি সেই ডেটটা শুধুমাত্র 1 আর 2 তারিখের মধ্যেই টগল করতে পারি। তার বেশি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে এন্টার প্রেস করলেও কিন্তু ডেটটা এখানে সিলেক্ট হচ্ছে না। এটা আমি 2/4/20 অবধি ডেটটা দিতে পারি। তো এখানে আমি 1/4 দিয়ে শুরু করছি ডেটটা। এরপর আছে অ্যাকাউন্ট। তো কন্ট্রা এন্ট্রিতে অ্যাকাউন্ট এইখানে অ্যাকাউন্ট হেডে সেই অ্যাকাউন্টেই রাখতে হবে, সেই লেজারটি রাখতে হবে যেটাতে আমি বাড়ছে, অর্থাৎ যেটা আমি যেহেতু এটা অ্যাসেট হচ্ছে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো অ্যাসেটস যেটা আমি ডেবিট করতে চাইছি, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এইটা যেমন একটা কন্ট্রা এন্ট্রি। তো আমি এখানে যেটা ডেবিট হচ্ছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি আমি ব্যাঙ্কে ক্যাশ জমা করতে চাই তাহলে আমি এখানে অ্যাকাউন্টে দেবো ব্যাঙ্কের নামটা, অর্থাৎ যেখানে আমার আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এন্টার করলাম, সেখানে আমি কি ডিপোজিট করছি, ক্যাশ ডিপোজিট করছি। তো সো এখানে আমি দেবো পার্টিকুলারসে ক্যাশে এখন দিয়ে দিলাম অ্যামাউন্ট দিতে হবে। এখানে ক্যাশের নিচে দেখা যাচ্ছে যে কারেন্ট ব্যালেন্স যেটা আছে, কারেন্ট ব্যালেন্স নীল আছে, কিছুই নেই, এখানে ব্ল্যাঙ্ক আছে। তো যেহেতু ক্যাশে আমার কোনো কারেন্ট ব্যালেন্স নেই তাহলে এখানে আমি ক্যাশে কোনো ব্যালেন্স আমি ডিপোজিট করতে পারছি না ব্যাঙ্কে। সো এখানে আমি যখন আমি একটা অ্যামাউন্ট দেবো, সাপোজ 1 লাখ টাকা আমি দিলাম, তো এখানে আমার দেবে নেগেটিভ ক্যাশ -1 লক্ষ টাকা। যাই হোক, সেটা আমি এখানে সম্পূর্ণভাবে নেগলেক্ট করছি, কারণ আমাকে ক্যাশের ব্যালেন্স যেহেতু এখানে আমার নেই তার জন্য আমি এটা সম্পূর্ণভাবে নেগলেক্ট করে দিচ্ছি। এন্টার। সো এখানে কি হলো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 লাখ টাকার ডেবিট ব্যালেন্স। এটা এখনও অবধি সেভ হয়নি, সেভ করার আগে কিন্তু এই জায়গাটা চলে এলো যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 1 লাখ টাকা আমার ডেবিট ব্যালেন্স হলো এবং ক্যাশে 1 লাখ টাকা ক্রেডিট হয়ে গেল। ক্যাশ যেহেতু কারেন্ট অ্যাসেট সেই জন্য এটা ক্রেডিট হচ্ছে, মানে এটা নেগেটিভ হয়ে আছে। তো এখানে আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, যে কোনো লেজারকে আমি যদি এখান থেকে ডাইরেক্ট এডিট করতে চাই, যেটা শুধুমাত্র অ্যাকাউন্টিং ইনফোতে যেটা আমরা অল্ট করে এডিট করি কোনো একটা লেজার, এখান থেকে কিন্তু এটা ডাইরেক্টলি এডিট করা যাবে। সেটার জন্য এখানে প্রেস করতে হবে CTRL প্লাস এন্টার টিপলে এখান থেকে আমরা যে কোনো লেজারকে ডাইরেক্টলি এডিট করতে পারি। এখানে দেখা যাচ্ছে CTRL প্লাস এন্টার। এখানে কিন্তু এটা ডাইরেক্টলি আমরা যেটা আমরা লেজার অল্টারেশন যে অপশানটা আছে যেটা অ্যাকাউন্টস ইনফোর আন্ডারে, সেই ইনফোর কাজটা আমরা এখানেই ডাইরেক্ট করে দিতে পারছি। তো ক্যাশ ইন হ্যান্ড, এখানে ক্যাশ ইন হ্যান্ড গ্রুপের আন্ডারে পড়ছে, এখানে আর কিছু আসে না। এরপর ওপেনিং ব্যালেন্স আমি সাপোজ আমি 1 লক্ষ টাকায় দিয়ে রাখলাম, তাহলে এখানে 1 লক্ষ টাকা ডেবিট ব্যালেন্স। সো এখানে অ্যাকসেপ্ট করে বেরিয়ে গেলাম, তাহলে আমার এখানে ক্যাশের যে ব্যালেন্স সেটা পুরোপুরি 0 হয়ে গেল। এরপরে আর যদি আমার কিছু না থাকে তাহলে আমি এখানে করে দিলাম এন্ড অফ লিস্ট, এন্ট্রি
এখানে এরপর আসবে ব্যাঙ্ক অ্যালোকেশন বলে। ব্যাঙ্ক অ্যালোকেশন আসছে ক্যাশ 1 লাখ টাকা। এইখানে আসছে ডিনমিনেশনস, অর্থাৎ যখন আমি প্র্যাকটিক্যালি ট্যালিটা ইউজ করব তখন যে সমস্ত ডিনোমিনেশনগুলো, অর্থাৎ আমি কতটা হাজার টাকা নোট দিচ্ছি, কত টাকা নোট দিচ্ছি, সেগুলো যদি আমি করতে চাই এখান থেকে আমি করতে পারি। যেমন 2000 টাকা সাপোজ আমি দিয়ে দিলাম, 2000 টাকা সাপোজ আমি দিলাম এখানে 5টা, তাহলে এখানে হলো 10,000 টাকা। 1000 টাকা দিলাম 50টা, তাহলে এখানে হয়ে গেল 50,000 টাকা। 500 দিলাম 50টা, 25,000 টাকা হলো। এখন আমার থাকছে 15,000 টাকা। তা 200 দিলাম আমি এখানে 10টা, না এখানে 10টা দিলে হবে না, 200 দিলাম আমি এখানে 50টা, আর 100 দিলাম 50টা। সো 1 লক্ষ টাকা আমি এখানে, এটা জাস্ট আমি একটা অ্যাজাম্পশন করে দিলাম, এটা একটা জাস্ট ডেমো, সেই জন্য আমি এখানে যা হোক একটা ডিনোমিনেশন দিয়ে দিলাম। তারপরে এখানে ব্যাঙ্ক, এখানে ব্যাঙ্কে আমার দিতে হতো যে ব্যাঙ্কের নামটা তখনই আসে যখন আমি এটা কানেক্ট করবো, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। তো এখানে আমার নট অ্যাপ্লিকেবল করে আমি জাস্ট বেরিয়ে যাচ্ছি। নারেশন আমি যদি দিতে চাই, নারেশন আমি দিতে পারি যে এক্সেস ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, জাস্ট এটুকু। এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যেমন ন্যারেশন দেওয়া হয় যে বিং করে যে ন্যারেশনটা দিতে, সেরকম কোনো ন্যারেশন এখানে দিতে হবে না, আর সেটা ম্যান্ডেটরিও না। এইটার যে ন্যারেশনটা হচ্ছে পরবর্তীকালে যদি আমার কোনো স্পেশাল এন্ট্রি থাকে, সেই এন্ট্রিটা যাতে আমি বুঝতে পারি যে আমি কী জন্য এই কাজটা করেছিলাম, সেই জন্য এটা দেওয়া। সো এখানে আমি করে দিলাম এন্টার, অ্যাকসেপ্ট করে দিলাম, ওয়াইটিপে ইয়েস। সো এরপর যদি আমি ব্যাক করি, ব্যাক করার পর নিচে আমরা দেখতে পাবো সবার নিচে ডিসপ্লে বলে একটা অপশান আছে। তো ডিসপ্লে বলে অপশানটা যখন আমি যাব, ডিসপ্লেতে যে এইখানে আমার দিচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ডে বুক, অ্যাকাউন্ট বুক, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, ইনভেন্টরি বুকস, স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, স্ট্যাটুটরি রিপোর্টস, ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো, রিসিপ্টস, পেমেন্ট, লিস্ট অফ অ্যাকাউন্ট, এক্সেপশন রিপোর্টস। তো আমি যে স্টেট ব্যাঙ্কে যে অ্যাকাউন্টে আমি যে ডিপোজিটটা করলাম সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি এখান থেকে করতে পারি অ্যাকাউন্ট বুকসে যে ক্যাশ ব্যাঙ্ক বুকসে যে আমি এখানেই দেখতে পাবো যে আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 1 লক্ষ টাকা ক্লোজিং ব্যালেন্স আছে ফর 1 এপ্রিল 2020। যাই হোক, এটা গেল আমার কন্ট্রা এন্ট্রি। এরপরে আমি যদি ক্যাশটা উইথড্রয়াল করতে চাই, তাহলে এখানে আমার কী করতে হবে, অ্যাকাউন্টের জায়গাতে কন্ট্রা এন্ট্রির আন্ডারে অ্যাকাউন্টে যেতে হবে আমার ক্যাশ, আর আমি কোন ব্যাঙ্ক থেকে উইথড্রয়াল করছি সেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে আমি এখানে উইথড্রয়াল করতে চাই সাপোজ 30,000 টাকা, 30,000 টাকা আমি উইথড্রয়াল করতে চাই। তাহলে 30,000 টাকা উইথড্রয়াল করতে জন্য এখানে এই যে অপশান যে চেক, ই ফান্ড ট্রান্সফার, এখানে আদার্স করবো। যেহেতু আমি ক্যাশ উইথড্রয়াল করছি, তো সেটা তো ক্যাশ টু ক্যাশ হচ্ছে, তার এখানে আদার্স করবো। ইনস্ট্রুমেন্ট নাম্বার যদি কোনো থাকে, অর্থাৎ রিসিপ্ট নাম্বার, ভাউচার নাম্বার, সেটা দিয়ে দিলাম, জাস্ট অ্যাকসেপ্ট করে বেরিয়ে গেলাম। তো এটা হয়ে গেলো আমাদের কন্ট্রা এন্ট্রি। তো কন্ট্রা এন্ট্রি হলো, তার মানে আমার এখানে কি হলো যে আমার ব্যাংকে একটা ব্যালেন্স এলো। এবার ব্যাংক ব্যালেন্সের পরেই আমাদের কি করতে পারি, আমরা যে কোনো জিনিস পারচেস করতে পারি। এটা আমি এখানে পরপর দেখাচ্ছি না, যেমন পেমেন্ট রিসিপ্ট যেমন এখানে পরপর আছে, আমি এখানে পরপর দেখাচ্ছি না, কারণ আমাদের পরপর এগুলো লাগবে না। তো এরপরে আমি আসছি পারচেস হেডে। সো এবার আমরা এলাম পারচেসে, F9 প্রেস করে। তো এখানে দিচ্ছে সাপ্লাই ইনভয়েস নম্বর, ডেট, পার্টি অ্যাকাউন্ট নেম, পারচেস লেজার। তো এখানে আমি সাপোজ সাপ্লাই ইনভয়েস নম্বর দিয়ে দিলাম 123, ডেট দিলাম 1 এপ্রিল, পার্টি অ্যাকাউন্ট নেম। এখানে আমি Alt+C দিয়ে যে কোনো একটা লেজার আমি ক্রিয়েট করতে পারবো। যেমন এখানে দিয়ে দিলাম ডিস্ট্রিবিউটর, এন্টার করলাম। এখানে দিলাম এখানে সানডি ক্রেডিটর্স, গ্রুপের মেনটেন ব্যালেন্স, বিল বাই বিল করতেই পারি, অসুবিধা নেই কোনো। ডিস্ট্রিবিউটর অ্যাড্রেস জাস্ট দিয়ে দিলাম আমি এখানে শিলিগুড়ি, কান্ট্রি পিনকোড জানি না যেহেতু দিলাম না। এখানে প্যান আইডি নম্বর জাস্ট যা হোক একটা দিয়ে লাভ নেই। দিয়ে দিলাম এখানে যে রেজিস্ট্রেশন টাইপ, এখানে দিয়ে দিলাম আমি রেগুলার দিলাম, এটা যা হোক জিএসটি নাম্বার আমি এখানে দিয়ে দিতে পারি। তো এখানে আমার দিচ্ছে যে ভেরিফাই পার্টি জিএসটি আইএন, কারণ এটা জিএসটি কোনো ভ্যালিড জিএসটি নাম্বার না, এটা অটোমেটিক ডিটেক্ট করে নিচ্ছে। যাই হোক, এখানে আমি করে দিলাম অ্যাকসেপ্ট। তো এখানে আমি এটা ক্রিয়েট করলাম কীভাবে, Alt+C দিয়ে। এন্টার করলে এখানে আমার দিচ্ছে
আদার রেফারেন্সে যদি কোনো রেফারেন্স থাকে, অর্থাৎ কোনো অর্ডার নাম্বার বা অন্য কোনো রেফারেন্স থাকে যে বিলের এগেনস্টে আমি সেটাকে শো করতে পারবো, তাহলে সেখানে আমি দেবো আদার রেফারেন্সেসে কিছু দিয়ে দেবো। যেমন দিয়ে দিলাম অর্ডার নম্বর অর যাই হোক অর্ডার বাই প্রোপাইটার। এখানে আমার আর কিছু দেওয়ার নেই, আমি এখানে চাইলে দিতে পারি, না দিলেও অসুবিধা নেই। পারচেস লেজার, এবার পারচেস লেজার আমার এখানে কোনো ক্রিয়েট করার নেই, আমার এখানে ক্রিয়েট করতে হবে। পারচেস লেজার ক্রিয়েট করতে হলে আমাকে করতে হবে অল্ট সি। এখানে করলাম, সাপোজ আমি যেহেতু স্টকে আমি বানিয়ে রেখেছি মোবাইল, তাহলে আমি এখানে দিলাম পারচেস অ্যাট 18% জিএসটি। এটা এখানে দিলাম পারচেস অ্যাকাউন্টসের আন্ডারে, এটা পড়বে লিস্ট অফ গ্রুপসে। এটা যত % ট্যাক্স হবে সেটা কিছু না লিখলেও অসুবিধা নেই, নিজের বোঝার উপরের ব্যাপার। এখানে কিছু দিচ্ছি না, জিএসটি অ্যাপ্লিকেবল এখানে সেট হলে জিএসটি ইয়েস করবো। এখানে কিন্তু কোনো রকম কিছু দেওয়ার দরকার নেই, এখানে শুধুমাত্র পারচেস ট্যাক্স হলে, এখানে কোনো এইচএসএন কোড বা কিছু এখানে থাকবে না। আর ইন্টিগ্রেটেড ট্যাক্সটা হবে এখানে 18%। টাইপ অফ সাপ্লাইটা হচ্ছে গুডস, অ্যাকসেপ্ট করলাম। এরপর আইটেম, যেহেতু এখানে একটা স্যামসাং গ্যালাক্সি A41 করা আছে, তাহলে আমি এখানে স্যামসাং গ্যালাক্সি A41 এন্টার করে দিলাম নেম অফ আইটেমে। কটা নিচ্ছি এটা আমার দেখতে হবে। সাপোজ আমি A41 আমি নিচ্ছি 5টা নিলাম, তাহলে এখানে আমার এবারে রেট পড়ছে। এখানে যে রেটটা হবে সেই রেটটা হবে এক্সক্লুসিভ অফ জিএসটি। যেমন সাপোজ আমার স্যামসাং গ্যালাক্সি A41 পারচেস রেট হচ্ছে 16,000 টাকা, এবং 16,000 টাকার মধ্যে ইনক্লুড করা আছে 18% জিএসটি। তো সেইটা আমি এখানে জিএসটিটা বাদ দিয়ে শুধুমাত্র বেসিকটা এখানে আমাকে বের করতে হবে। তো 16,000 মাইনাস 18% করে দিলেই কিন্তু আমার এখানে বেসিক রেটটা আসবে না। বেসিক রেটটা যদি বের করতে হয়, তাহলে আমাকে এখানে করতে হবে শুধুমাত্র -18% করলে হবে না, সেটা করতে হবে আমাকে। যদি সাপোজ আমার 16,000 টাকা দাম হয় এবং তার যদি জিএসটি পার্সেন্টেজ হয় 18%, তাহলে এখানে আমার ক্যালকুলেশন করতে হবে 16,000 বাই 118%, অর 16,000 বাই 1.18। যেহেতু পার্সেন্ট মানে হচ্ছে বাই 100, সো আমি এখানে 16,000 বাই 1.18। সো এখানে বেরালো 13,559.322। সো এইটা জিএসটি ক্যালকুলেশনের একটা মেথড। এটা যদি যারা জানো না তারা জেনে নাও, এবং যারা এটার ব্যাপারে ডিটেলস জানতে চাও তারা এটা গুগল করে নাও, অথবা যারা জিএসটি ইনভয়েস ইউজ করেন তাদের কাছ থেকে জেনে নিতে পারো। আমি এটার ব্যাপারে বেশি ডিটেলস বলতে পারবো না, কারণ আমি এটা মুখস্থ করে নিয়েছি। যাই হোক, তো এখানে আমার যে এই যে কারসারটা এখানে দেখা যাচ্ছে নিচে, আমার এখানে একটা কারসারটা রয়েছে। সেই কারসারটা আমি চাইলে এইটা মনে রেখে পরে এখানে আমি লিখতে পারি, বা এখানে আমি এটাকে কপি করতে পারি। তো নর্মাল কম্পিউটারে যেমন কপি করা হয় CTRL+C টিপে, কিন্তু সেটা কিন্তু এখানে কপি করা সম্ভব নয়, কারণ CTRL+C দিয়ে এখানে কপি হয় না। এখানে যদি আমার কপি করতে হয়, আমাকে এখানে করতে হবে CTRL+Alt+C, ব্যাস কপি হয়ে গেল। এখানে কোথাও কোনো লেখা দেবে না। এটা CTRL+N টিপে ক্যালকুলেটার খুলছে, আবার CTRL+M যদি এখানে টিপি, CTRL+M টিপলে আমি আবার মেন যে অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশনের হেডারে চলে যাব। সো ভ্যালুটা কপি হয়ে গেছে, আমি CTRL+M টিপলাম, আবার এখানে চলে এলাম। এখানে আমার এই যে রেটের ঘরে এখানে এই যে কারসারটা আমার এখানে ঘুরছে দেখা যাচ্ছে। সো এখানে আবার যদি পেস্ট করতে হয়, ঠিক সেম প্রসেসে CTRL+Alt+V টিপতে হবে। CTRL+V দিয়ে এখানে পেস্ট হয় না ট্যালিতে, CTRL+Alt+V দিয়ে এখানে আমার পেস্ট করতে হচ্ছে। এই যে এখানে রেটটা অটোমেটিক চলে এলো। সো পার পিসেস, যেহেতু আমি ইউনিটটা পার পিস এখানে প্রিসেট করা আছে, এখানে একটা চলে এলো। এরপরে যদি কোনো আইটেম থাকে, এখানে আমি এখানে কোনো আইটেম ক্রিয়েট করতে পারি। যেমন সাপোজ আমি এখানে Alt+C দিয়ে ক্রিয়েট করলাম, এখানে করলাম স্যামসাং গ্যালাক্সি M31। এটা গেল লিস্ট অফ গ্রুপসের মোবাইল পিসেস, জিএসটি অ্যাপ্লিকেবলে এখানে দিয়ে দিলাম আমি এইচএসএন কোডটা, যা হোক একটা 85 দিয়ে দিলাম। ক্যালকুলেশন নেবে অন ভ্যালু, আর ট্যাক্সেবিলিটি হচ্ছে ট্যাক্সেবল, ইন্টিগ্রেটেড ট্যাক্স হচ্ছে 18%। গুডস অ্যাকসেপ্ট, এটাও আমি দিয়ে দিলাম সাপোজ 3 পিস। তো এইটার দাম আমি ধরে নিলাম 15,000 টাকা। তো সেম প্রসেসে আমি এখানে 15,000 টাকাতে বাই 1.18 করে এটার বেসিকটা বেরিয়ে গেল। তো এর বেসিকটা এখানে বেরিয়ে যেতেই আমি এখানে আবার এটাকে কপি করে পেস্ট করে দিলাম। তো কপি করে পেস্ট করার পর এখানে আমি এন্টার করে বেরিয়েছি। এখানে আমার একটা বেসিক অ্যামাউন্ট চলে এলো 1,00,000
5,000 সামথিং। এখানে তাহলে একটা অ্যামাউন্ট অনেক বেশি হয়েছে, এটা 3 পিস করে দিচ্ছি, 78,813 টাকা 54 পয়সা। বাস আমার এখানে কোনো আইটেম আমি দেবো না। এরপর আসছি ট্যাক্সেশনের ব্যাপারে। তো যারা কোনো ধরনের প্রোডাক্ট যারা পারচেস করে থাকো দোকান থেকে বা যেখান থেকেই হোক, তাহলে তোমরা দেখতে হবে যে ট্যাক্স ইনভয়েস তোমাদেরকে দেয়, সেখানে কিন্তু যে আলটিমেট যে দামটা হয় সেটা টোটালে লেখা থাকে, এবং যে ট্যাক্সের অ্যানালিসিসটা সেটা কিন্তু বিলের মধ্যে করা থাকে বা ইনভয়েসের মধ্যে করা থাকে। সেই হিসাবে এখানে এবারে যে জিএসটি লেজারগুলো এখানে সেগুলো ইনপুট করতে হবে। তো জিএসটি লেজারের জন্য আমাকে এখানে করতে হবে অল্ট সি, যেহেতু আমার জিএসটি লেজার ক্রিয়েট করে না, আমি এটা ক্রিয়েট করতে হবে। তো এখানে আমাকে জিএসটি লেজার দিতে হবে, অল্ট সি দিয়ে ক্রিয়েট করলাম। সো আমাদের একটা আইডিয়া, এখানে আমি একটা কনসেপ্ট জানিয়ে রাখছি যে জিএসটি আমাদের দু ধরনের হয়, এটা হচ্ছে সিজিএসটি অর্থাৎ সেন্ট্রাল জিএসটি, এটা হচ্ছে এসজিএসটি অর্থাৎ স্টেট জিএসটি। এটা হচ্ছে আমাদের ইন্ট্রাস্টেট পারচেসের জন্য, ইন্ট্রাস্টেট সেল অ্যান্ড পারচেসের জন্য সিজিএসটি এসজিএসটি লাগে। আর ইন্টারস্টেট সেল আর পারচেস অর্থাৎ এক স্টেট থেকে অন্য স্টেটে যদি কোনো সেল বা পারচেস হয়, তখন সেখানে যেটা লাগে সেটা হচ্ছে আইজিএসটি বা ইন্টিগ্রেটেড জিএসটি। তো এখানে আমি যেহেতু ইন্টারস্টেট হচ্ছে সেই জন্য আমি এখানে দিলাম সিজিএসটি এটা দুভাগে ভাগে, অর্থাৎ আইজিএসটি যদি 18% হয় তাহলে সিজিএসটি হবে 9% আর এসজিএসটি হবে 9%, তাহলে সিজিএসটি @9%। বা শুধুমাত্র আমি এখানে যদি সিজিএসটি দিই তাতেও কিন্তু এখানে কাজ হবে। এখানে দিলাম ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, লিস্ট অফ গ্রুপস হচ্ছে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, টাইপ অফ ডিউটি ট্যাক্স হচ্ছে জিএসটি, এখানে হচ্ছে এটা সেন্ট্রাল, পার্সেন্টেজের ক্যালকুলেশন আমি কিছু এখানে দিচ্ছি না, জাস্ট বেরিয়ে গেলাম। তাহলে সিজিএসটি এখানে কিন্তু আমার অটোমেটিক ক্যালকুলেশন করে বেরিয়ে যাচ্ছে, এখানে আমি কত পার্সেন্ট, যেহেতু আমি এখানে পারচেস লেজার আছে 18% জিএসটি, তাহলে এখানে আমার অটোমেটিক বেরিয়ে যাচ্ছে এটা কত পার্সেন্ট লাগবে। তাহলে এটা হলো আমার সিজিএসটি। এরপর হচ্ছে আর এটা কী করতে হবে, এসজিএসটি বা স্টেট জিএসটি। তাহলে এখানেও সেম মেথডে টাইপ অফ ডিউটি জিএসটি, এটা হচ্ছে স্টেট ট্যাক্স, আর কিছু না দিয়ে জাস্ট অ্যাকসেপ্ট করে বেরিয়ে গেলাম। তাহলে এখানে আবার এটা চলে এলো। এরপরে এখানে যেটা থাকে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে জিএসটি ক্যালকুলেশনের পরে এখানে টোটালে একটা অ্যামাউন্টের ডিফারেন্স থাকে। তো এই অ্যামাউন্টের ডিফারেন্সে যেটা আছে 0.02 বা 0.03 পয়সার একটা ডিফারেন্স থাকে। তো সেই ডিফারেন্সটা মেক আপ করতে গেলে আমাদের একটা লেজার ইউজ করতে হয়, সেটা হচ্ছে রাউন্ড অফ। তো রাউন্ড অফটাও আমি এখানে ক্রিয়েট করতে পারি, রাউন্ডেড অফ বা রাউন্ড অফ, রাউন্ড অন অর অফ, যা খুশি এটা বলা যায়, মানে রাউন্ড ফিগারে যেটা করা বলি আমরা, সেটা ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের আন্ডারে রেখে আদার্সে রেখে জাস্ট কিছু না করেই আমি এখানে বেরিয়ে গেলাম। রাউন্ড অফ এখানে 0.02, তাহলে এখানে কি যেটা 93,000 টাকার আমার যে ভ্যালু সেটা এখানে চলে এলো। এরপরে গেলাম ইএসের জায়গায়, এখানে আসছে যেটা পারচেস ট্যাক্সেবলের আন্ডারে, এটা হচ্ছে ওয়ে বিল ডিটেলস। তো ওয়ে বিল ডিটেলসে আমার যদি ওয়ে বিল আমি কোনো পাই, তাহলে সেই ওয়ে বিলটা আমি এখানে দিতে পারবো। এখান থেকে সব কিছু আমি যে ডেটাগুলো দিচ্ছি সেগুলো আমি ফিল আপ করতে পারবো। এগুলো না করলে, ওয়ে বিল না দিলেও অসুবিধা নেই, যদি আমার সাপ্লাই আমাকে ওয়ে বিল কেটেছে তবেই আমি এখানে ওয়ে বিল দিতে পারবো। তো ভেহিকেল নাম্বার আমি সাপোজ দিন WB 68C 6172, ভেহিকেল টাইপ রেগুলার, আর ডেটটা দিয়ে দিলাম 1/4/20, অটোমেটিক হয়ে যাবে। বাস, আর কিছু না। ন্যারেশন আমার যদি কিছু দেওয়ার দরকার থাকে তাহলে আমি দেবো, নাহলে দেবো না, বাস হয়ে গেল। এবারে এখানে করে দিলাম অ্যাকসেপ্ট এন্টার। তাহলে এখানে আমার যেটা হলো যে পারচেস বিল আমি এন্ট্রি করতে হবে। তো কোনো প্রোডাক্ট পারচেস করার পর আমাকে সেখানে কী করতে হয়, পেমেন্ট করতে হয়। কিন্তু পেমেন্ট করার আগে আমি সাপোজ ধরে নিচ্ছি যে আমি কোনো প্রোডাক্টকে রিটার্ন করেছি, এরপর সাপোজ আমি আমার কোনো প্রোডাক্ট যেটা পারচেস করেছি সেটা আমি আমার সাপ্লায়ারকে রিটার্ন করবো। তাহলে সাপ্লায়ারকে রিটার্ন করার জন্য সাপ্লায়ার যে সেলস ইনভয়েস নাম্বার ছিল সেই ইনভয়েস নাম্বারটা এখানে আমি অরিজিনাল ইনভয়েস নাম্বারের জায়গায় দেবো, অর্থাৎ 1 2 3। ডেট থাকছে 1 এপ্রিল, যে ডেটে আমি পারচেস করেছিলাম প্রোডাক্টটা সেই ডেটে দেবো। এখানে পার্টি এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটার, এখানে কিছু না, আমি জাস্ট অ্যাকসেপ্ট করে দেবো। পারচেস 18% জিএসটি যেমন আছে তেমন আমি দিয়ে দেবো, যেমন আমি জাস্ট পারচেস করছি সেভাবে আমি এটা করবো। অটোমেটিক এটা রিভার্স ক্যালকুলেশন হয়ে যাবে, আমাকে আলাদা করে কিছু করতে হবে না। তাহলে আমি স্যামসাং A41 একটা করছি, রিটার্ন করছি। তো এখানে আমার অটোমেটিক রেটটা চলে এলো, যে রেটে আমি প্রিভিয়াসলি এন্ট্রি করছি সেই রেটটা এখানে আমার অটোমেটিক চলে এলো। আর আছে F41, আর একটা আমি সাপোজ দিচ্ছি M31, এক পিস আমি রিটার্ন করছি। তো প্রিভিয়াস রেট অটোমেটিক চলে আসছে, এখানে কিছু করছি না। এরপর দিচ্ছি জিএসটি 31,000 টাকা, অটোমেটিক চলে এলো। এইখানে এরপরে আসছে প্রোভাইড জিএসটি ডিটেলস। তো এখানে যদি আমি ইয়েস করি তাহলে এখানে আমার দিবে রিজন অফ ইস্যুইং নোট। এটা কি, এটা হচ্ছে সেলস রিটার্ন, পোস্ট সেল ডিসকাউন্ট, ডেফিসিয়েন্সি সার্ভিসে, কারেকশন ইন ইনভয়েস, চেঞ্জিং পিওএস,
ফাইনালাইজেশন আদার্স। তো এটা সেলস রিটার্ন দিতে হবে, এটা অ্যাকচুয়ালি পারচেস রিটার্ন, কিন্তু যেহেতু ওদের কাছে এটা সেলস রিটার্ন হচ্ছে এবং আমাদের কাছে সেলস রিটার্ন ছাড়া অন্য কোনো অপশন নেই, তাহলে সেখানে আমি এটা সেলস রিটার্নই দিচ্ছি। সেলস রিটার্ন দিলাম। সাপ্লায়ার ডেবিট ক্রেডিট নোট নম্বর, সাপোজ এটা হচ্ছে 789, তো দিলাম। এর ডেটটা হচ্ছে 1/4/20 দিলাম, এন্ট্রি করলাম, জাস্ট এন্ট্রি করে বেরিয়ে গেলাম। তো এটা হলো আমার পারচেস রিটার্ন। এরপরে যেটা হয়, সাপ্লায়ারকে আমাদের কী করতে হয়, পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট করার জন্য আমরা একটা ডিসকাউন্ট পেতে গিয়ে সেটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট। তো যদি আমরা ডিসকাউন্টের এন্ট্রিটা আগে করে নিই তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা করতে সুবিধা হবে। তাহলে আমি কোনো পেমেন্টে এন্ট্রি করার আগে আমি আগে করছি ডিসকাউন্ট এন্ট্রিটা। তো ডিসকাউন্ট এন্ট্রি করার জন্য ডিসকাউন্ট দু ধরনের হয়, একটা হচ্ছে ট্যাক্সেবল, একটা হচ্ছে নন ট্যাক্সেবল। ট্যাক্সেবল ডিসকাউন্ট হয় ডেবিট নোট আর ক্রেডিট নোটের আন্ডারে আমাকে করতে হবে, কিন্তু যেহেতু এটা নন ট্যাক্সেবল যদি আমার ডিসকাউন্ট হয়, যেমন ক্যাশ ডিসকাউন্ট যেটা নন ট্যাক্সেবল ডিসকাউন্ট, তখন সেটা আমাকে করতে হবে এখানে জার্নাল থেকে। তো আমি এখানে দিলাম জার্নাল দিয়ে এইটা যে অরিজিনাল জার্নাল এন্ট্রি আছে ডিসকাউন্ট রিসিভে, সেটা হচ্ছে সানডে ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট। তো সানডে ক্রেডিটর্স এখানে আমার আছে ডিস্ট্রিবিউটার বা 62,000 টাকা আমার ডিউ পড়ে আছে, তার কারেন্ট ব্যালেন্সে দেখিয়ে দিচ্ছে। সো সাপোজ আমি 2% ডিসকাউন্ট পাবো, তো 62,000 ইন্টু 2% 1240 টাকা, আমি 1240 টাকা এখানে দিয়ে দিলাম। এখানে রেফারেন্স নাম্বার হচ্ছে কোনটা রেফারেন্সে দিচ্ছি এখানে দিচ্ছি না, এটা আমি অন অ্যাকাউন্ট দিয়ে দিলাম। টু ডিসকাউন্ট রিসিভ, এখানে ডিসকাউন্ট রিসিভের লেজারটা ক্রিয়েট করা নেই, সেটা আমাকে আলাদা করে ক্রিয়েট করতে হবে। সো অল্ট সি দিয়ে ক্রিয়েট করছি ডিসকাউন্ট রিসিভ। এটা আমার হেডারে পড়বে লিস্ট অফ গ্রুপসে ইনডাইরেক্ট ইনকামস, এখানে আর কিছু করার নেই। আর জিএসটি অ্যাপ্লিকেবলটা এটা হবে নট অ্যাপ্লিকেবল। সো এটা আমি ডিসকাউন্ট রিসিভ এটা হয়ে গেল, এখানে আমি ডিসকাউন্ট পেয়ে গেলাম, এন্ট্রি করে দিলাম। এরপর আসছি পেমেন্টের অপশানে। এরপরে করতে পারবো সাপ্লায়ারকে পেমেন্ট। তো পেমেন্টের জন্য এইখানে এই 5 প্রেস করে পেমেন্টে যাওয়ার পর এখানে আমার প্রথমে দেবে অ্যাকাউন্ট নাম্বার, ডেট আমরা সিলেক্ট করতে হবে, F2 দিয়ে আমরা ডেটটাকে টগল করতে পারি বা চেঞ্জ করতে পারি, যাই হোক। অ্যাকাউন্টে এখানে হবে আমি কিসের থেকে পেমেন্ট করছি, অর্থাৎ ক্যাশ পেমেন্ট করছি না ব্যাঙ্ক পেমেন্ট করছি। যদি আমি ক্যাশ পেমেন্ট করে থাকি তাহলে এখানে আমি দেবো ক্যাশ, কিন্তু যেহেতু এখন সব ট্রানজ্যাকশান ব্যাঙ্কে হয়, তাহলে আমি সাপোজ ধরে নিচ্ছি এটা আমি ব্যাঙ্ক পেমেন্ট করছি। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেহেতু আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার 70,000 টাকা ব্যালেন্স আছে, আমি পেমেন্ট করছি কাকে, ডিস্ট্রিবিউটরকে। তাহলে ডিস্ট্রিবিউটর কত টাকা পেমেন্ট করব, যত টাকা ডিউ আছে 60,760 টাকা পেমেন্ট করলাম। এগেনস্ট রেফারেন্স, কোন রেফারেন্সের আন্ডারে, যে ফার্স্টের যে বিলটা আমি পেয়েছিলাম সেই বিলটা 1, 2, 3 নাম্বার বিলটা, সেটার এগেনস্টে আমি এটা রিটার্ন করছি, পেমেন্ট করছি। এখানে আমি পেমেন্ট টাইপটা যে কোনো হতে পারে, চেক হতে পারে, ইফান্ড ট্রান্সফার দিলাম। তো এখানে আমার যে বেনিফিশিয়ারি অর্থাৎ যে ডিস্ট্রিবিউটার, তার অ্যাকাউন্ট নাম্বার আইএফএস কোড আমি এখানে পুট করতে পারি, না করলেও কোনো প্রবলেম নেই, এখানে আমি সেভ করে দিলাম। সো এরপর যদি আমি ওর অ্যাকাউন্টটা দেখি, অর্থাৎ ডিসপ্লে অ্যাকাউন্ট বুকস লেজার থেকে ডিস্ট্রিবিউটারে, তাহলে আমরা দেখতে পাবো ওর যে অ্যাকাউন্টে এটা কিন্তু পুরো কমপ্লিটলি 0 হয়ে ব্যালেন্স হয়ে গেছে। পারচেস 18% জিএসটিতে আমি পারচেস করছি 93,000 টাকার প্রোডাক্ট, তার মধ্যে আমি ডেবিট নোট মেরে 31,000 টাকার প্রোডাক্ট রিটার্ন করেছি, 1240 টাকার আমি ক্যাশ ডিসকাউন্ট পেয়েছি এবং 60,760 টাকা আমি তাকে ব্যাংকে পেমেন্ট করছি। সো এর অ্যাকাউন্ট 0। এরপর আসবো আমি সেলে। সো সেল বিল এন্ট্রি করার জন্য আমাকে যেতে হবে এখানে F8 অর্থাৎ সেলসে। তো এইটা সব প্রত্যেকটারই যে ফর্ম টাইপটা সেটা একই রকম আছে, সো আমার এখানে বেশি কিছু বলার নেই। এখানে আমার পার্টি অ্যাকাউন্ট নেমে যা সেটা ডিস্ট্রিবিউটার তো হবে না, এখানে আমাকে করতে হবে যা হোক একজন কাস্টমার করে। এটা কিসের আন্ডারে পড়বে, সানড্রি ডেটর্সের আন্ডারে। সানড্রি ডেটর্স মেনটেন ব্যালেন্স বিল বাই বিল ইয়েস করে থাকলো। এখানে আমার কিছু যদি দরকার হয় তাহলে করতে পারো, এখানে পড়ে দেখতে পারো তোমার কিটা অন করতে চাও বা না চাও। কাস্টমার অ্যাড্রেস যা হোক, আমি আই থিঙ্ক একটা কাস্টমারের নাম করে রেখেছি, না এখানে করার নেই, তো আমি এখানে কাস্টমার নাম ক্রিয়েট করছি, সেটা হচ্ছে কাস্টমার সানড্রি ডেটর্স। অ্যাড্রেস আমি এখানে কিছুই দিচ্ছি না, এটা রেগুলার থাক, জাস্ট যা হোক এটা দিয়ে দিলাম। সো এখানে অনেকগুলো অপশান দেবে, যেমন ডেলিভারি নোট নম্বর, ডিসপ্যাচ ডকুমেন্ট নম্বর, এক্সেট্রা অনেকগুলো এখানে ডিটেলস দেবে। সেগুলো যদি যারা প্র্যাকটিক্যাল করছো তাদের, যেমন জার্নাল এন্ট্রির সময়তে যখন আমরা পরীক্ষার সময়তে বা
পড়াশোনার সময় জার্নাল এন্ট্রি করি, তাতে যেমন লেজার ফোলিওটা কোনো কাজে লাগে না, সেরকম এখানেও শেখার জন্য ডিসপ্লে ডিটেলস, অর্ডার ডিটেলস কোনো কাজে লাগবে না। সো আমি এখানে জাস্ট অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাচ্ছি। এবার হচ্ছে সেলস লেজার। ঠিক যেমন আমরা পারচেস লেজার ক্রিয়েট করলাম সেখানে, সেরকমই এখানে আমাদের ক্রিয়েট করতে হবে সেলস লেজারটা। তো সেলস লেজার ক্রিয়েট করার জন্য কী করতে হবে, অল্ট সি, এখানে দিলাম সেলস অ্যাট 18% জিএসটি, এখানে গেলাম সেলস অ্যাকাউন্টস, ইনভেন্টরি ভ্যালুস এফেক্টেড, এখানে হচ্ছে অ্যাপ্লিকেবল, এখানে ইয়েস করলাম, এখানে নেচার অফ ট্রানজেকশন হচ্ছে সেলস ট্যাক্সেবল, ইন্টিগ্রেটেড ট্যাক্স হচ্ছে 18%, এটা টাইপ অফ সাপ্লাই হচ্ছে গুডস। এরপরে এখানে আমি দিলাম স্যামসাং গ্যালাক্সি A41, আমার কাছে 2 পিস আছে, আমি এখানে 1 পিস সেল করলাম। তো 1 পিস সেল আমার কত আমি বিক্রি করতে পারি, সাপোজ আমি 17,000 টাকা দিয়ে বিক্রি করছি। তো এইখানে একটা সিস্টেম করা যায় যে আমি এখানে 17,000 টাকাটা যেমন পারচেসে ক্যালকুলেশন করলাম, 17,000 বাই 1.18 দিয়ে আমি এখানে ক্যালকুলেশন করে এই যে অ্যামাউন্ট আছে সেটাকে কপি পেস্ট করে এইখানে পেস্ট করলে আমার এখানে আমাকে ম্যানুয়ালি ওটারে ক্যালকুলেশন করতে হচ্ছে। আর এখানে একটা ফিচার্স আছে যেটা আমি কনফিগার থেকে করতে পারি। কনফিগারেশনে গেলাম, এখানে একটা আছে এই যে অ্যালাউ এন্ট্রি অফ রেট ইনক্লুসিভ অফ ট্যাক্স ফর স্টক আইটেম, এটা যদি আমি ইয়েস করি তাহলে এখানে কি হচ্ছে, রেট ইনক্লুসিভ অফ ট্যাক্স বলে একটা অপশান দিচ্ছে। রেট ইনক্লুসিভ অফ ট্যাক্স যদি হয়, এটা কিছু হয়ে গেলো, হ্যাং হয়ে গেলো নাকি, যাই হোক আমি আরেকবার করে দিচ্ছি। কাস্টমার সেলস A41 1 পিস, রেট ইনক্লুসিভ অফ ট্যাক্স, সাপোজ আমি 17,000 টাকায় বিক্রি করছি এবং এটা 18% জিএসটি এর মধ্যে ইনক্লুড করা আছে, এটা আগেই কিন্তু প্রিসেট করা আছে, এন্ট্রি করা আছে। 17,000 টাকা দাম দিলাম। সো সেই সেম অ্যামাউন্টে যেটা হয় অটোমেটিক ক্যালকুলেশন হয়, এখানে কিন্তু এটা চলে আসবে, এটা আমাকে আলাদা করে করতে হবে না। এটা শুধুমাত্র সেলস বিল এন্ট্রি করার সময়তেই এই ফিচারটা আছে, অন্য কোনো ভাউচার এন্ট্রির সময়তে এই ফিচারটা নেই। একটা A41, একটা M31 এটাও আমি সাপোজ বিক্রি করছি 16,000 টাকাতে, অটোমেটিক চলে এলো। এখানে আবার দিলাম আমি CGST, এখানে আবার দিলাম আমি SGST, 33,000 টাকা আমি সেল করলাম। এখানে আমি এন্ট্রি করে ইয়েস করে বেরিয়ে গেলাম। তো এটা আমার কাস্টমারকে যে প্রোডাক্ট সেল করা যেটা ছিল সেটা আমি সেল করে দিচ্ছি কাস্টমারকে। এরপর কী হবে, কাস্টমার যদি আমাকে কোনো প্রোডাক্ট রিটার্ন করে, কাস্টমার আমাকে রিটার্ন করলে আমি কী পাঞ্চ করব, আমি একটা ক্রেডিট নোট পাঞ্চ করবো। তো আমি এখানে চলে গেলাম ক্রেডিট নোটে, এখানে আমার অরিজিনাল ইনভয়েস নাম্বার ওটা কী ছিল 1, ডেট ছিল 1 এপ্রিল, এখানে গেলাম কাস্টমার। সেম যেমন আমি পারচেস করে ডেবিট নোট এন্ট্রি করছি তেমনি জাস্ট উল্টা হবে, এখানে সেলস করে ক্রেডিট নোট এন্ট্রি করবো 18%। সাপোজ আমাকে একটা প্রোডাক্ট ফেরত দিল, একটা M31 একটা ফেরত দিয়ে দিল, তাহলে এখানে যে রেটে আমি সেল করছি সেই রেটে আমি এখানটা ফেরত নিচ্ছি। চলে এলো, CGST দিলাম, SGST দিলাম, প্রোভাইড জিএসটিটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে সেলস রিটার্ন, বায়ার্স ডেবিট নোট নম্বর সাপোজ 1, ডেট হচ্ছে 1/4, বাস হয়ে গেল। তো এরপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সেম যেমন আমি কাস্টমারের কাছ থেকে সাপ্লায়ারের কাছ থেকে আমি কিছু পারচেস করলাম তেমনি আমি সেল করছি। সো আমি এখানে ডিসকাউন্ট এবারে আমি দিতেও পারি। তো ডিসকাউন্ট দেওয়ার এন্ট্রিটা কী হয়, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটর্স অ্যাকাউন্ট। তো এখানে আমাকে যেহেতু ডিসকাউন্ট অ্যালাউডের এন্ট্রি করা নেই, তো আমি এখানে ক্রিয়েট করবো অল্ট সি দিয়ে, জার্নাল থেকে অল্ট সি দিয়ে ক্রিয়েট করবো ডিসকাউন্ট অ্যালাউড। এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে পড়ে, এটা GST নট অ্যাপ্লিকেবল আছে। তাহলে এখানে প্রথমে আমি জাস্ট আগে চেক করার জন্য আমি এখানে দিলাম কাস্টমার কত টাকা ডিউ আছে, 17,000 টাকা কাস্টমারের ডিউ আছে। তো 17,000 টাকার 2% অর্থাৎ 340 টাকা আমি এখানে দিয়ে দিলাম। তো কাস্টমারকে আমি 340 টাকা ডিসকাউন্ট এগেনস্ট বিল নাম্বার এইটা আমি দিয়ে দিতে পারি ওকে, বা আমি এখানে অন অ্যাকাউন্টে করে দিতে পারি, যেটা যার যেমন সুবিধা হবে সেটা করতে পারে। সো এখানে ডিসকাউন্ট দিয়ে দিলাম। এরপরে কী হবে, যেমন আমি আমার সাপ্লায়ারকে পেমেন্ট করেছি তেমনি আমি আমার কাস্টমারের কাছ থেকে পেমেন্ট পাবো, অর্থাৎ রিসিপ্ট। তো F6 এর রিসিপ্ট আছে, রিসিপ্টে যেতে পারি। F to the date সবসময় সিলেক্ট করা যায়, অ্যাকাউন্ট। এরপর আমি হয়তো ব্যাংকে টাকা নিলাম, টাকা নিলাম আমার কাস্টমারের কাছ থেকে, এখানে ব্যাংক দিলাম, কাস্টমার দিলাম 16,660 টাকা, 16,660 টাকা এগেনস্ট রেফারেন্স 1 নম্বর বিল দিয়ে দিলাম। এখানে চেক বা ডিমান্ড ড্রাফট, ই ফান্ড ট্রান্সফার, ক্যাশ যা খুশি হতে পারে। এখানে ক্যাশ কখন করা হয়, যদি সেই কাস্টমারটি ডাইরেক্টলি আমার ব্যাংকে ক্যাশটা ডিপোজিট করে দিয়েছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ডিপোজিট করে দিই, তখন আমি এখানে ক্যাশ দেবো, বা আমি ই ফান্ড ট্রান্সফার দিলাম,
ইনস্ট্রুমেন্ট নম্বর, ইনস্ট্রুমেন্ট ডেট, ব্যাঙ্ক, সেখানে আমরা দিতে পারি বা না দিলেও চলে। বাস এটা হয়ে গেল সেলস। সো এখানে আমি কন্ট্রা থেকে ডেবিট নোট পর্যন্ত সব কিছু দেখিয়ে দিলাম এবং অ্যাকাউন্টিং ভাউচার্সের যতগুলি আইটেম ছিল আমি এখানে সব কিছুই করে দিয়েছি। আরও কিছু এক্সট্রা ভাউচার আছে যেগুলো আমাদের হয়তো সচরাচর লাগে না কিন্তু স্পেশাল ক্ষেত্রে লাগে, তো সেইগুলো আমি এই ভিডিওতে ইনক্লুড করে এই ভিডিওটা আমি কমপ্লিকেটেড বানাতে চাইছি না। সেই জন্য আমি শুধুমাত্র যে বেসিক জিনিসগুলো আছে অ্যাকাউন্টিং ভাউচার সেগুলো আমি এখানে করে দিলাম। সো যেহেতু আজকে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে সেই জন্য আমি আজকের ভিডিওটাতে আর ইনভেন্টরি ভাউচার্সগুলো আমি ইনক্লুড করতে চাইছি না। আজকের ভিডিওটা শুধুমাত্র অ্যাকাউন্টিং ভাউচার্স ক্রিয়েশনের মধ্যেই আমি লিমিটেড রাখলাম। এবং অ্যাকাউন্টিং ভাউচার্সে যদি আমি খুলি দেখা যায় এখানে অনেকগুলো ফিচার্স আর কনফিগার আছে। তোমরা ভালো করে যদি ইংলিশটা জেনে রাখো তাহলে তোমরা কিন্তু এখানে পড়ে অনেক কিছু ফিচার আর কনফিগারেশন তোমরা এনেবল ডিসেবল করতে পারবে। এবং এই ট্যালি সফটওয়্যারে এটা এত ফিচার্স আছে, এত কনফিগারেশন আছে যেটা আমি কিন্তু শুধুমাত্র অনলাইনে এইভাবে ভিডিও পাবলিশ করে বোঝাতে পারবো না। সেটা তোমরা প্র্যাকটিক্যালি যদি নিজেরা ডাউনলোড করো তবে তোমরা নিজেরাই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। আমি শুধু একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম কীভাবে ভাউচার এন্ট্রি করতে হয়, লেজার ক্রিয়েশন করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। সো আমি এখানে যদি এবার দেখি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে একটা জায়গা আছে, তো আমি এই যে এতগুলো ট্রানজ্যাকশন করলাম 1-4 মধ্যে, তো আমি কত টাকা প্রফিট করলাম এখান থেকে আমি এটা দেখতে পারবো। তো আমি এখানে এই যে প্রফিট যেটা আসছে, এই যে ওপেনিং স্টক আমার কিছু ছিল না, এখানে পারচেস অ্যাকাউন্ট আমি এত টাকা পারচেস করেছি উইথাউট জিএসটি, আমার জিএসটি এখানে আগেই বাদ হয়ে গেছে। ক্লোজিং স্টক এত টাকা ক্লোজিং স্টক পড়েছে, আর সেলসে আমি এত টাকা সেলস করেছি। গ্রস প্রফিট হচ্ছে এত টাকা। এরপরে হচ্ছে আমার ইনডাইরেক্ট এক্সপেন্স 340 টাকার আমি একটা ইনডাইরেক্ট এক্সপেন্স করেছি, অর্থাৎ ডিসকাউন্ট অ্যালাউড। গ্রস প্রফিট এখানে ব্রড ফরওয়ার্ড হচ্ছে 847 টাকা 46 পয়সা, ইনডাইরেক্ট ইনকাম হচ্ছে এটা, আর নিট প্রফিট হচ্ছে 1746 টাকা। অর্থাৎ এটা আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা এখানে আমার বেরিয়ে গেল। আর যদি আমি ব্যালেন্স শিটে দেখি তো ব্যালেন্স শিটেও কিন্তু আমার এখানে দেখাবে যে আমি কারেন্ট লাইবিলিটিস আছে এত, কারেন্ট অ্যাসেট আছে এত, প্রফিট অ্যান্ড লস আছে এত টাকা। আর ডিফারেন্স ওপেনিং ব্যালেন্স 1 লক্ষ টাকা। তার কারণ হচ্ছে এখানে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয়, যেটা কিন্তু আমাদের সোল প্রোপ্রাইটারশিপ বা যে কোনো সাধারণ ছোটোখাটো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বিজনেসের মধ্যে কিন্তু আমরা করে থাকি না। এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকাটাকে আমাদের দেখাতে হয়, অর্থাৎ এন্ট্রি করতে, সেটা আমরা করি না। সেই জন্য এই ওপেনিং ব্যালেন্সের ডিফারেন্সটা আসছে। কিন্তু সেটা যদি আমরা নেগলেক্ট করি তাহলে কিন্তু আমরা এখানে বাকি জিনিসগুলো দেখতে পাবো, যেমন প্রফিট অ্যান্ড লস দেখতে পাচ্ছি, কারেন্ট অ্যাসেটস এন্টার করলে কী কারেন্ট অ্যাসেট আমার পড়েছে সেটা দেখাবে। এটা যদি আমি একটু ডিটেল করি, এখানে যে ডান দিকের উপর ডিটেল আছে, তো ডিটেলটা যদি যাই তাহলে কিন্তু আমার এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখিয়ে দেবে। এরপরে যদি এটা আমি শিডিউল 6 অনুযায়ী দেখতে চাই তাহলে শিডিউল 6 অনুযায়ী যদি আমি দেখি তাহলে এখানে আমি শিডিউল 6 অনুযায়ী এই যে সিস্টেমটা আছে, যে ব্যালেন্স শিটটা, সেটা আমি দেখতে পারি শিডিউল 6 অনুযায়ী। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি ইনভেন্টরি ভাউচার্স এবং আরও যদি অ্যাকাউন্টিং ভাউচারে কিছু যদি মিস করে থাকে সেগুলো আমি অবশ্যই ইনক্লুড করে দেবো। এবং ইনভেন্টরি ভাউচার্সে বেশি কিছু আইটেম নেই এবং এই আইটেমগুলো খুব একটা ইম্পর্ট্যান্টও না, সেই জন্য এই আইটেমগুলো ফিনিশ করতে আমার ভিডিওটা বেশি সময় নেবে না। তাহলে আমি অ্যাকাউন্টিং ভাউচার্সে যদি কিছু আমি মিসিং করে থাকি বা কিছু ইন্টারেস্টিং কিছু শর্টকাট আছে, সেই শর্টকাটগুলো আমি পরের ভিডিওতে ইনক্লুড করে দেবো। সো ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য খুবই ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং সমস্ত বেঙ্গলি মিডিয়াম অর্থাৎ বাঙালি কমার্সের স্টুডেন্টদের এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবে, যাতে তারাও ট্যালি সম্বন্ধে ওয়াকিবল হতে পারে এবং ট্যালির একটা বেসিক আইডিয়া তারাও যেন রপ্ত করতে পারে। সো বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।